গল্পের শুরুতে আমরা প্রধান ক্যারেক্টার ইয়াংকে দেখতে পাই। আজ কলেজে তার প্রথম দিন ছিল। ভিড় বেশি থাকার কারণে লোকজনের ধাক্কাধাক্কিতে ইয়াংয়ের জিনিসপত্রগুলো নিচে পড়েই যাবে। ঠিক তখনই একদম কিউট দেখতে একটা মেয়ে এসে সেগুলো ধরে নেয়। আর এই মেয়েটার নাম হলো যাও। যাও ইয়াংয়ের সাথে পরিচিত হয়ে জানতে পারে ইয়াং তার জুনিয়র। তারপর ইয়াংয়ের ভর্তি হওয়া থেকে শুরু করে হোস্টেল খোঁজা পর্যন্ত সব দায়িত্ব যাও নিজেই নেয়। এদিকে ইয়াং হোস্টেলে ঢুকতে গেলে যাও তাকে থামিয়ে নিজের বিজনেস কার্ডটা দিয়ে বলে তার টাকা পরিশোধ করার জন্য। আসলে যাও কলেজের সব স্টুডেন্টদের ছোটখাটো কাজ করে দেওয়ার বিনিময়ে টাকা নিয়ে থাকে। তবে কলেজের একজন টিচার তাকে এমন করতে দেখে ফেলায় যাও টাকাটা না নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর যাও ছেলেদের মতো সেজে বয়েজ হোস্টেলে ঢুকে পড়ে ইয়াং এর কাছ থেকে টাকা আদায় করার জন্য। তবে তাকে এভাবে লুকিয়ে লুকিয়ে হোস্টেলে ঢুকতে দেখে নেয় হোস্টেলের দায়িত্বে থাকা একজন মহিলা। এজন্য তিনি যাওয়ার পিছু করতে থাকে। এই ব্যাপারটা একসময় যাও নিজেও বুঝতে পারে। তাই সে মহিলাটির হাত থেকে বাঁচার জন্য একটা ওয়াশরুমে গিয়ে লুকিয়ে পড়ে। সেখানে আগে থেকে ইয়াং ছিল, যে কিনা এখানে গোসল করছিল। এদিকে তো মহিলাটি এসে যাওকে ধরে ফেলে আর একটা মেয়ে হয়ে এভাবে ছেলেদের হোস্টেলে প্রবেশ করার জন্য অনেক বকাবকি করে, সাথে ইয়াংকেও। কেননা ইয়াং আর যাও ওয়াশরুমে একসাথেই ছিল। তারপর যাও কোনো মতে মহিলাটির চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন ইয়াং যখন লাইব্রেরি থেকে বের হচ্ছিল তখন আবারও যাও তার সাথে কথা বলার জন্য আসে। তবে ইয়াং তাকে ইগনোর করে চলে যেতে চায়। তাই যাও তাকে আটকিয়ে বলে গতদিন সে তার থেকে টাকা নেওয়ার জন্য হোস্টেলে গিয়েছিল। তবে তার জন্য ইয়াংকে যেভাবে বকা খেতে হবে সেটা সে একদমই বুঝতে পারেনি। এজন্য যাও ইয়াং এর কাছে ক্ষমা চায়। কিন্তু ইয়াং কোনো কথা না বলে শুধু স্মাইল করে এখান থেকে চলে যায়। যাই হোক, তারপর যাও অফিস রুমের টিচারের সাথে কথা বলতে আসে যাতে স্টুডিও বানানোর জন্য তাকে একটা রুম দেওয়া হয়। আসলে যাও নিজের একটা টিম গঠন করতে চাইছিল আর তার টপিকটা ছিল প্রোডাক্ট সেল করার মাধ্যমে কিভাবে বিজনেস শুরু করে ধনী হওয়া যায় সে বিষয়ের উপর। এখানে টিচার জিজ্ঞাসা করে যে তার গ্রুপে কতজন সদস্য রয়েছে। যাও বলে বর্তমানে তার গ্রুপে সে একাই। তারপর টিচার তাকে একটা রুম দেখিয়ে বলে নাও এটা তুমি স্টুডিও হিসেবে ব্যবহার করো। দেখা যায় এখানে আগে থেকে লুনা নামের একটা ছেলে ছিল যার জিনিসপত্র দিয়ে এই রুমটা পুরোপুরি ভরা ছিল। তাছাড়া লুনাও যাওয়ার মতো ওর গ্রুপে একাই ছিল। আর লুনার গ্রুপটা ছিল চলচ্চিত্র কিভাবে নির্মাণ করতে হয় সেই বিষয়ের উপর। এখন স্টুডিওতে কে থাকবে সেটা নিয়ে যাওয়া লুনা ঝগড়া করতে শুরু করে। তখনই টিচার তাদেরকে থামিয়ে বলে যে আগে গ্রুপে নতুন মেম্বার অ্যাড করতে পারবে সেই এই রুমটাতে থাকতে পারবে। যাই হোক, এর কিছুক্ষণ পর কলেজে একটা অনুষ্ঠান শুরু হয়। সেখানে গিয়ে তারা দুজন তাদের গ্রুপে জয়েন করার জন্য স্টুডেন্টদেরকে রাজি করানোর অনেক চেষ্টা করে। তবে কেউই তাদের গ্রুপে আসতে রাজি হচ্ছিল না। এদিকে এই ফাংশনে ইয়াংও এসেছিল। এই সময় তারা দুজন ইয়াংকে নিয়ে টানাটানি করতে থাকে তাদের গ্রুপে জয়েন হওয়ার জন্য। তারপর দেখা যায় ইয়াং লুনার গ্রুপে জয়েন করার জন্য ফর্ম ফিল আপ করে। এজন্য লুনা ইয়াংকে নিয়ে যায় তাদের স্টুডিওটা দেখানোর জন্য। এদিকে যাও ইয়াংকে নিজের গ্রুপে জয়েন করার জন্য অনেক চেষ্টা করতে থাকে। তখনই লুনা এসে তার গ্রুপ মেম্বারকে এভাবে কেড়ে নেওয়ার চেষ্টা করার জন্য যাওয়ার সাথে আবারও ঝগড়া শুরু করে দেয়। ঝগড়াঝাটি শেষ করে পরের দিন যাও যায় তার বাবার সাথে দেখা করার জন্য। এখানে তার বাবা নিজের রেস্টুরেন্টে কাজ করছিলেন। তারপর বাবা মেয়ে একসাথে যখন সময় কাটাচ্ছিল তখনই যাওয়ের টিচার তার বাবাকে ফোন করে বলে যাও এক্সামে খুবই কম মার্কস পেয়েছে। এটা শুনে যাওয়ার বাবা তো যাওয়ার উপর অনেক রেগে যায় আর বকাবকি করতে শুরু করে। বাবার কথায় মন খারাপ করে যাও সেখান থেকে বের হয়ে আরেকটি রেস্টুরেন্টে চলে আসে। এখানেই সে অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে আর ড্রাঙ্ক অবস্থায় বাসের জন্য বাস স্টপে ওয়েট করতে থাকে। এদিকে সে বাস স্টপে ইয়াংও দাঁড়িয়েছিল। বাস আসার পর ড্রাইভার তাদেরকে ভিতরে ঢুকতে দেয় না, কারণ যাও ড্রাঙ্ক অবস্থায় ছিল আর ইয়াংও তার পাশেই দাঁড়িয়েছিল বলে বাস ড্রাইভার মনে করে সেও ড্রিঙ্কস করেছে। এত রাতে বাস না পেয়ে ইয়াং যাওকে নিয়ে হাঁটতে হাঁটতে একটা হোটেলের সামনে চলে আসে। এখানে ইয়াং সিদ্ধান্ত নেয় যে সে আজকের রাতটা এখানেই কাটাবে। তাই ইয়াং 2টা রুম বুকিং করে। তবে রিসেপশনিস্ট আইডি কার্ড দেখাতে বললে ইয়াং তার আইডি কার্ডটা দেখায়। তবে যাওয়ের কাছে তার কোনো আইডি কার্ড ছিল না। এজন্য বাধ্য হয়ে তাদের দুজনকে একটা রুমেই থাকতে হয়। আর ওই রুমটা ছিল কাপলদের জন্য। তাই রুমটি ঠিক সেভাবেই সাজানো ছিল যেভাবে কাপলরা পছন্দ করে, মানে একটু রোমান্টিক ভাবে আর কি। যাই হোক, এদিকে যাও তো তখনও নেশার ঘরেই ছিল। তারপর ইয়াং যাওকে রুমে রেখে ওয়াশরুমে যায় টি শার্ট পরিষ্কার করার জন্য, যেটা যাও ইতিমধ্যে নোংরা করে দিয়েছিল। আস্তে আস্তে নেশার ঘর কিছুটা কেটে গেলে যাও নিজেকে এরকম একটি রুমে দেখে ভেবে নেয় হয়তো তার সাথে খারাপ কিছু হতে চলেছে। তাই ইয়াং ওয়াশরুম থেকে বের হতে যাও তার মাথায় আঘাত করে অজ্ঞান করে ফেলে। যাই হোক, পরের দিন সুস্থ অবস্থায় তারা কলেজে আসে। এখানে যাও এসে ইয়াং এর কাছে গতকাল রাতের জন্য ক্ষমা চায়। এদিকে তারা দুজন
কোন বিষয় নিয়ে কথা বলছে তা বুঝতে না পেরে লুনা শুধু চুপচাপ তাদের দুজনের কথা শুনতেই থাকে। কিছুক্ষণ পর ইয়াং এর কাছে তার আন্টির কল আসে। সে ইয়াং এর সাথে দেখা করার জন্য সাংহাই শহর থেকে এখানে আসছিল। এজন্য ইয়াং তার আন্টিকে এয়ারপোর্ট থেকে রিসিভ করার জন্য হোটেলে গিয়ে ওঠে। এই হোটেলের রুমটি সে 3 দিনের জন্য বুকিং করেছিল। তবে কথাবার্তার এক পর্যায়ে তার আন্টি বলে উনি এখানে এসেছে বেশ কিছুদিন থাকার জন্য, এজন্য তিনি ইয়াংকে একটি বাসা খোঁজার জন্য বলে। এদিকে ইয়াং এর মুখ দেখে আমরা স্পষ্ট বুঝতে পারি যে ও কোনোভাবেই চাইছিল না যে তার আন্টি এখানে এত বেশি দিন থাকুক, কিন্তু কেয়ার করার আন্টির কথাও তো আর অমান্য করা যাবে না। তাই সে আন্টিকে সাথে নিয়ে একটা এজেন্সিতে আসে বাসা খোঁজার জন্য। তবে এখানে তাদেরকে ভিতরে আসার জন্য ওয়েলকাম করে যাও। আসলে ইয়াং যাওকে এখানে অভিনয় করার জন্য ভাড়া করে নিচ্ছিল, কারণ ইয়াং চাইছিল ভালো কোনো বাসার সন্ধান না পেয়ে যেন তার আন্টি এখান থেকে চলে যায়। এখানে যাও ইয়াং এর কথা মতোই কাজ করতে থাকে। সে প্রতিটা বাসা দেখাচ্ছিল আর সাথে সেখানে কি কি অসুবিধা আছে সেগুলোও শোনাচ্ছিল। আর দেখা যায় শেষ পর্যন্ত আন্টির কোনো বাসাই পছন্দ হয় না, তাই তিনি ইয়াংকে নিয়ে এখান থেকে বেরিয়ে যায়। অর্থাৎ ইয়াং এর প্ল্যানটা কাজ করেছে। তারপর সন্ধ্যায় ইয়াং এর আন্টি ইয়াংকে জানায় যে তিনি খুব ভালো একটা বাসা খুঁজে পেয়েছে। এই বলে তিনি তাকে লোকেশন সেন্ড করে দেয়। ইয়াং তখন লোকেশনে গিয়ে দেখতে পায় এটা ছিল জাওয়ের বাবার বাসা। জাওয়ের বাবা তার উপরের তলাটা ভাড়া দিতে চাইছিল। এদিকে ইয়াং আর তার আন্টিকে দেখে জাও তো অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর জাওয়ের বাবা আর ইয়াং এর আন্টি জানতে পারে যে তারা দুজন একই কলেজে পড়ে, এজন্য একে অপরকে আগে থেকেই চিনে। এদিকে ইয়াং জাওকে এক সাইডে নিয়ে গিয়ে বলে যে সে চায় না তার আন্টি এখানে থাকুক, তাই জাও যদি আন্টিকে এই বাসাটা ভাড়া নেওয়া থেকে থামাতে পারে তাহলে ইয়াং তাকে আরো টাকা দিবে। ইয়াং এর অফারে জাও রাজি হয়ে যায়। আর সে কিছু করতেই যাবে তার আগেই দেখা যায় ইয়াং এর আন্টি তার বাবার সাথে ডিলটা ফাইনাল করে ফেলে, অর্থাৎ বাসা ভাড়া নিয়ে নেয়। যাই হোক, তারপর ইয়াং জাওকে ফোন করে তার স্টুডিওতে দেখা করার জন্য বলে। কিছুক্ষণের মধ্যে যাও স্টুডিওতে চলে আসে। এখানে সে ইয়াং এর পাশে বসে কথা বলতে থাকে, কিন্তু ইয়াং বুঝতেই পারে না যে যাও এখানে কখন এসেছে। আসলে তার কানে হেডফোন থাকায় সে যাওয়ার কোনো কথাই শুনতে পায়নি। কাজ শেষে ইয়াং স্টুডিওর দরজা লক করে বাইরে চলে যায়। এদিকে যাও যখন বুঝতে পারে সে ভিতরে লক হয়ে গেছে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। দরজা খোলার জন্য সে চিৎকার করতে থাকলো, তার আওয়াজ ইয়াং এর পর্যন্ত পৌঁছায় না। এদিকে চার্জ না থাকায় ফোন বন্ধ হয়ে যাওয়ায় ইয়াং কাউকে কলও করতে পারছিল না। অন্যদিকে এতক্ষণ অপেক্ষার পরও জাওকে না আসতে দেখে ইয়াং এখান থেকে চলে যায়। পরের দিন সকালে লুনা এসে দরজা খুলে ভিতরে জাওকে দেখে চমকে যায়। আর এখানে জাওকে দেখে আমরা বুঝতে পারি সারা রাত এখানে থাকার জন্য সে ইয়াং এর উপর অনেক বেশি রেগেছিল। তাছাড়া সারা রাত সোফায় ঘুমানোর জন্য তার গাড়ও ব্যথা হয়ে গিয়েছিল, তাই সে এভাবে হাঁটছিল, যেটা দেখে রাস্তার লোকজন হাসাহাসি করছিল। এতে যাও আরো বেশি রেগে যায়। হোস্টেলে ফেরার পর তার এই অবস্থা দেখে তার ফ্রেন্ডেরা তাকে বিশ্রাম নেওয়ার জন্য বলে। বিশ্রাম নেওয়ার পর ইয়াং এর সাথে কথা বলার জন্য যাও তাকে নিয়ে একটা ক্লাসরুমে চলে যায়। সেখানে যাও তো ইয়াংকে ধরে মারতে থাকে, স্টুডিওতে তাকে এভাবে লক করে চলে যাওয়ার জন্য। এদিকে কলেজের আরেকজন তাদের দুজনকে এভাবে একসাথে দেখে অন্য কিছুই ভেবে নেয়। এখানে সে তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা এখানে কি করছো? যাও তখন বলে এখানে তারা একটা প্রাইভেট ম্যাটার নিয়ে ডিসকাস করছে। ইয়াংও তখন তার সাথে তাল মিলাতে থাকে, এজন্য সে আর কিছু না বলে এখান থেকে চলে যায়। তারপর ইয়াং তার আন্টির সাথে দেখা করতে আসে। আন্টি জানায় তার কাছে এই শহরটা অনেক ভালো লেগেছে, এজন্য তিনি সিদ্ধান্ত নেয় ইয়াং এর গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত তিনি এখানেই থাকবে। এটা শুনে ইয়াং তো ভাবনায় পড়ে যায় এখন সে কি করবে। তারপর ঘুরতে ঘুরতে সে জাওয়ের বাবার রেস্টুরেন্টে চলে আসে। দেখা যায় সেখানে এক গুন্ডা টাইপের কাস্টমার জাওয়ের বাবার সাথে অনেক ঝামেলা করছিল। এক পর্যায়ে লোকটি জাওয়ের বাবার গায়ে হাত তোলে। এটা দেখে ইয়াং লোকটাকে মেরে এখান থেকে বের করে দেয়। গুন্ডা লোকটার হাত থেকে জাওয়ের বাবাকে বাঁচানোর জন্য যাও তাকে ধন্যবাদ জানায়। এমনকি ক্লাসরুমে ইয়াংকে ওইভাবে মারার জন্য সরিও বলে। এখানে ইয়াং তো ভাবতেই পারেনি যে যাও তাকে সরি বলবে। যাই হোক, তারপর ইয়াং জানায় তার আন্টি এখানে ওর গ্রাজুয়েশন কমপ্লিট হওয়া পর্যন্ত থাকার প্ল্যান করছে, তাই যাও যদি তার আন্টিকে কোনোভাবে এখান থেকে আবারও সাংহাই শহরে পাঠিয়ে দিতে পারে তাহলে এই কাজের জন্য সে অনেক টাকা পাবে। আর এভাবে টাকা ইনকাম করতে যাওয়ের অনেক বেশি ভালো লাগতো, এজন্য সে এটা করতে রাজি হয়ে যায়। যাই হোক, তারপর যাও ইয়াং এর আন্টিকে ভয় দেখানোর জন্য তার এক ফ্রেন্ডের কাছ থেকে ভূতের মেকআপ নিয়ে চলে আসে। এদিকে ইয়ানের আন্টি যখন তার রুমে একা ছিল তখন যাও লুকিয়ে লুকিয়ে সেখানে প্রবেশ করে, যাতে করে উনি ভূতের ভয় পেয়ে বাসা ছেড়ে চলে যায়। কিন্তু মজার বিষয় হলো এই যে এখানে এসে যাও আন্টির মুখে মাস্ক দেখে সে নিজেই ভয় পেয়ে চিৎকার করতে থাকে এবং সেখান থেকে দৌড়ে নিচে চলে আসে। নিচে এসে তার দেখা হয়ে
হয়ে যায় ইয়ানের সাথে। ইয়ান তো প্রথমে জাওকে দেখে চিনতেই পারছিল না। যাই হোক, তারপর জাও ইয়ানকে বলে, আমি তোমার আন্টিকে ভয় দেখানোর জন্য গিয়েছিলাম, কিন্তু ওনাকে দেখে উল্টো আমি নিজেই ভয় পেয়ে পালিয়ে এসেছি। এভাবেই তারা এখানে টুকটাক কথা বলছিল। একসময় যাও ইয়ানকে তার বাবা মার কথা জিজ্ঞাসা করলে ইয়ান বলে তার যখন 7 বছর বয়স ছিল তখন একটা অ্যাক্সিডেন্টে তার বাবা মা দুজনেই মারা যায়। তারপর থেকে এই আন্টি তার খেয়াল রেখেছে, কিন্তু এখন ইয়ান আর চায় না তার আন্টি তাকে নিয়ে সবসময় এত বেশি চিন্তা করুক। ও চায় এখন আন্টি তার নিজের জীবনটা নিজের মতো করে উপভোগ করুক। আর এই জন্যই ইয়াং মূলত তার আন্টিকে এখান থেকে আবারও সাংহাই শহরে পাঠানোর জন্য চেষ্টা করছিল। এসব কথা শুনে যাও বলে, আন্টিকে এখান থেকে পাঠিয়ে দেওয়ার দায়িত্ব এখন থেকে আমার, আর এর জন্য ইয়াংকে তাকে কোনো পেমেন্টও করতে হবে না। তারপর দেখা যায় স্টুডিওতে এসে ইয়াং একটা ভিডিও প্লে করে দেখছিল, আর এই ভিডিওতে ইয়াং এর বাবা মা ছিল, যারা কিনা ফিল্ম সোসাইটির জন্য এই কলেজের সামনে ভিডিও বানাচ্ছিল। এই কলেজে সর্বপ্রথম তার বাবা মাই ফিল্ম সোসাইটির গ্রুপ প্রতিষ্ঠান করেছিল। তার বাবা মা যেহেতু কলেজ লাইফে ফিল্ম সোসাইটিতে ছিল, এই জন্যই হয়তো এই কলেজে আসার পর ইয়াং লুনার গ্রুপ অর্থাৎ ফিল্ম সোসাইটিতে জয়েন করেছিল। এই সময় সেখানে যাও চলে আসে। এখানে এসে সে ইয়াংকে দেখে বুঝতে পারে যে ইয়াং তার বাবা মাকে অনেক মিস করছে। যাই হোক, তারপর যাও ইয়াংকে বলে, কলেজের প্রেসিডেন্ট বলেছে যে গ্রুপগুলোতে পর্যাপ্ত পরিমাণ মেম্বার নেই সে গ্রুপগুলোকে বাদ দেওয়া হবে। আর যেহেতু ফিল্ম সোসাইটির সাথে ইয়াং এর অনেক স্মৃতি জড়িয়ে আছে, তাই এই গ্রুপটাকে টিকিয়ে রাখতে যাও এখন ইয়াংদের সাথে হার্ডওয়ার্ক করবে। এটা শুনে ইয়াং যাওয়ার পর অনেক খুশি হয়ে যায়। পরের দিন ইয়াং একটা বিড়াল খুঁজে পায়, আর সেটা সে নিজের সাথে স্টুডিওতে নিয়ে আসে। কিন্তু এখানে বিড়ালটিকে নিয়ে যাও আর লুনার মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। দুজনেই চাইছিল বিড়ালটির সুবিধা নিয়ে নিজেদের গ্রুপকে আরো বেশি আকর্ষণীয় করতে। তারপর যাও ইয়াং এর কাছ থেকে বিড়ালটি নিয়ে চলে যায়। লুনা তখন সেটা আনতে গেলে ইয়াং তাকে আটকায়। এজন্য লুনা ইয়াংকে জিজ্ঞাসা করে, তুমি সবসময় যাওয়ার পক্ষ নাও কেন? ইয়াং তার এই প্রশ্নের কোনো উত্তর দেয় না, কিন্তু তাকে দেখে আমরা বুঝতে পারি সে হয়তো মনে মনে যাওকে পছন্দ করতে শুরু করেছে। এদিকে রাতে স্টুডিওতে কিছু স্টুডেন্ট এসেছিল হরর ফিল্ম দেখার জন্য। সেখানে ইয়াং এর দুজন ফ্রেন্ডও ছিল। একটা ফ্রেন্ডের নাম গুয়ান, সে এখানে এসে একটা মেয়ের সাথে ফ্লার্ট করতে থাকে, আর এই মেয়েটার নাম হলো হাউ। তবে হাউ তাকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে এই সময় যাও তার বাবার রেস্টুরেন্টে ছিল। সেখানে থাকা শেফ এসে যাওকে বলে, তুমি কি তোমার বাবার দিকে ভালো করে লক্ষ্য করেছ? যাও তো তার এই কথার কোনো মানেই বুঝতে পারে না। শেফ তখন বলে, ইয়াং এর আন্টি যখনই তোমার বাবাকে ডাকে তিনি সাথে সাথে তার কাছে ছুটে যায়। তাছাড়া আজকাল 1 মিনিটের জন্য তিনি তার ফোনটা হাতছাড়া করে না। আমার তো মনে হয় তোমার বাবা ইয়াং এর আন্টিকে পছন্দ করতে শুরু করেছে। এ বিষয়ে ইয়াং এর সাথে কথা বলার জন্য যাও তাকে টেক্সট করে। এদিকে ইয়াং যাওয়ার সাথে টেক্সট করার সময় বেশ স্মাইল করছিল। এটা দেখে ফোনে সে কাকে টেক্সট করছে সেটা লুনা জানতে চাইলে ইয়াং বিষয়টাকে এড়িয়ে যায়। যাই হোক, পরের দিন যাও ইয়াং এর সাথে দেখা করতে আসে। এখানে যাও তো ইয়াংকে নিজ হাতে খাবার খাইয়ে দেয়। পরে তো কেয়ার দেখে ইয়াং তো সন্দেহ করতে থাকে যে নিশ্চয়ই এমন কোনো ব্যাপার আছে যেটার জন্য সে তাকে এত খাতির যত্ন করছে। তাই ইয়াং এবার সরাসরি তাকে জিজ্ঞাসা করে যে আসল ব্যাপারটা কি সেটা খুলে বলো। তখন যাও এক নিঃশ্বাসে বলতে থাকে, আমার বাবা তোমার আন্টিকে পছন্দ করে। আমার মনে হয় তোমার আন্টিও খুব ভালো একজন মানুষ, তাই আমি চাই উনি এখন এখান থেকে না যাক। এ বিষয়ে ইয়াং এর কি মতামত সেটা শোনার জন্য যাও ওয়েট করতে থাকে। তবে ইয়াং তার কথায় কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর যাও আবারও ইয়াং এর কাছে গিয়ে জিজ্ঞাসা করে তার আন্টি আর যাওয়ার বাবার ব্যাপারে ও কি চিন্তা ভাবনা করলো। তখন ইয়াং বলে, তাদের নিজেদের জীবনটা নিজেদের মতো করে উপভোগ করার সম্পূর্ণ অধিকার রয়েছে। সে নিজেও চায় তার আন্টিকে খুশি দেখতে। এজন্য এরা দুজন এবার পরিকল্পনা করতে থাকে কিভাবে যাওয়ার বাবা আর ইয়াং এর আন্টিকে মিলিয়ে দেওয়া যায়। এখানে যাও জিজ্ঞাসা করে তার আন্টি কি কি পছন্দ করে। ইয়ান বলে তার আন্টি ফ্লাওয়ার অনেক পছন্দ করে আর ডান্স করতেও অনেক ভালোবাসে। এর পরের সিনে দেখা যায় একজন লোক এসে যাওয়ার বাবার হাতে একটা ফুলের তোড়া দিয়ে যায়, যাতে করে এ ফুল দিয়ে যাওয়ার বাবা তার আন্টিকে প্রপোজাল করে। তবে বিষয়টা বুঝতে না পেরে যাওয়ার বাবা ফুলের তোড়াটাকে এক প্রতিবেশীকে দিয়ে দেয়। আর এখন তাদের এই প্ল্যানটা কাজ না করায় তারা পরের প্ল্যান হিসেবে যাওয়ার বাবা এবং ইয়ানের আন্টিকে একটি পার্টিতে পাঠিয়ে দেয়। সেখানে সবাই কাপল ডান্স করছিল। এখানে এসে তারা দুজন একসাথে ডান্স করতে থাকে, আর দূর থেকে দাঁড়িয়ে ওনাদের দুজনকে একসাথে ডান্স করতে যাওয়ার ইয়াংও দেখছিল। এদিকে দেখা যায় ইয়াং এর সেই ফ্রেন্ড যার নাম গুয়ান, সে সবার সামনে খুব সুন্দর করে হাউকে প্রপোজাল করে। তবে হাউ তাকে রিজেক্ট করে দেয়, কেননা সে অন্য কাউকে পছন্দ করত। এতে করে গুয়ান তো অনেক বেশি কষ্ট পায়। অন্যদিকে দেখা যায় ফিল্ম সোসাইটির জন্য যাও আর ইয়াং একটা ভিডিও তৈরি করে, আর বাড়িতে এসে ইয়াং বারবার যাওয়ার ওই ভিডিওগুলোই দেখছিল। তখনই যাও সেখানে চলে আসলে ইয়াং সাথে সাথে তার ল্যাপটপটা বন্ধ করে দেয়। যাই হোক, পরের দিন ইয়াং ঘুম থেকে উঠে দেখতে পায় আজ তুষারপাত হচ্ছে। এজন্য সে যাওকে নিয়ে বাইরে যায়
যায় ভিডিও করার জন্য। সেখানে গিয়ে তারা দুজন অনেক মজা করতে থাকে। এক সময় দেখা যায় জাও ইয়াং এর অনেক কাছাকাছি চলে আসে। ঠিক তখনই জাওয়ের ডাকে ইয়াং তার কল্পনা থেকে বাস্তবে ফিরে আসে। কিছুক্ষণ পর তাদের বাকি বন্ধুরা এখানে ঘুরতে চলে আসে। ইয়াং এর এক বন্ধু তাকে জিজ্ঞাসা করে জাও আর ইয়াং এখানে একসাথে কেন এসেছে। ইয়াং বলে তারা ফিল্ম সোসাইটির জন্য লাভ সিনের ভিডিও করার জন্যই একসাথে এখানে এসেছে। তারপর সবাই মিলে এখানে তারা অনেক আনন্দ করে। যাই হোক, তারপর দেখা যায় জাও আর ইয়াং বাস্কেটবল খেলা দেখার জন্য এসেছিল, কিন্তু এখানে ভিতরে ঢোকার টিকিট জাও কোথাও একটা হারিয়ে ফেলেছিল। এজন্য তাদেরকে আর ভিতরে ঢুকতে দেওয়া হয় না। তাই ইয়াং জাওকে নিয়ে স্টেডিয়ামের বাইরে থাকা বড় স্ক্রিনে খেলা দেখে এনজয় করতে থাকে। এখানে জাওকে এতটা খুশি হতে দেখে ইয়াং মুগ্ধ হয়ে শুধু তার দিকেই তাকিয়ে থাকে। পরের দিন দেখা যায় জাও ইয়াংকে বলছিল এখন তো আমার আন্টি আর তোমার বাবা অনেকটাই ক্লোজ হয়ে গিয়েছে, ভবিষ্যতে যদি আমরা ফ্যামিলি হই তবে তো তুমি আমার ছোট ভাই হবে, তাই এখন থেকে তুমি আমাকে বড় বোন বলে ডাকতে পারো। যেটা শুনে ইয়াং তো একটু অকওয়ার্ড ফিল করে। যাই হোক, তারপর ইয়াং তাকে জিজ্ঞাসা করে তোমার জন্মদিন কবে। জাও তার জন্মদিনের তারিখ বললে দেখা যায় ইয়াং আর জাওয়ের জন্মদিনের তারিখ একই দিনে, আর ইয়াং এ জাওয়ের থেকে কয়েক ঘন্টার বড়। এজন্য ইয়াং এবার তাকেই বড় ভাই বলে ডাকার জন্য বলতে থাকে। তারপর তারা স্টুডিওতে চলে যায়। আর এখন অনেকেই জাও আর লুনার গ্রুপে জয়েন করেছে, এজন্য তাদের গ্রুপটাও অনেক বড় হয়েছে। তাই এক সাইডে জাওয়ের গ্রুপের মেম্বাররা উচ্চস্বরে গান গাওয়ার প্র্যাকটিস করছিল, আর অন্যদিকে লুনার গ্রুপের মেম্বাররা তাদের নিজেদের কাজগুলো ঠিকভাবে করতে পারছিল না, কারণ এত উচ্চস্বরে গান গাওয়ার কারণে তাদের অনেক ডিস্টার্ব হচ্ছিল। এজন্য লুনা এসে জাওয়ের সাথে এ নিয়ে ঝগড়া করতে শুরু করে। আর এখানে কেউই তো কারো থেকে কম না, যার ফলে কেউই ঝগড়া থামাচ্ছিল না। তখনই ইয়াং এসে তাদের দুজনকে থামায় আর আইডিয়া দেয় সময় ভাগ করে নেওয়ার জন্য, যাতে করে এক গ্রুপের জন্য অন্য গ্রুপের কোনো অসুবিধা না হয়। এই কথায় জাও আর লুনা দুজনেই রাজি হয়ে যায়। তারা ডিসাইড করে একে অন্যকে ডিস্টার্ব করবে না। যাই হোক, তারপর কাজ করার সময় লুনাকে বেশ চিন্তিত থাকতে দেখা যায়। এই কারণে ইয়াং এসে তাকে জিজ্ঞাসা করে কি নিয়ে সে এত বেশি চিন্তা করছে। লুনা বলে শর্ট ফিল্ম তৈরি করার জন্য ও কোনো টপিকই খুঁজে পাচ্ছে না, আর এখন ইয়াং যেন তাকে এই বিষয়ে সাহায্য করে। ইয়াং তখন আশেপাশে তাকিয়ে কোথাও জাওকে দেখতে না পেয়ে লুনার কাছে জিজ্ঞাসা করে যাও কোথায়। তখন লুনা বলে যাও এই ঠান্ডার মধ্যে তার প্রোডাক্ট সেল করার জন্য বাইরে গেছে। এই কথা শুনে তার সাথে দেখা করার জন্য ইয়াং সেখানে চলে আসে। এখানে তারা দুজন একসাথে প্রোডাক্টগুলো সেল করে আর নিজেদের মধ্যে অনেক সুন্দর কিছু সময় কাটায়। এই সময় ইয়াং জাওয়ের শুলেস খোলা দেখে সেটাকেও আবার সুন্দর করে বেঁধে দেয়। ইয়াং এর এই ছোট ছোট কেয়ারগুলো দেখে জাওয়ের কাছেও তাকে ভালো লাগতে শুরু করে। পরের দিন লুনা আর ইয়াং তাদের শর্ট ফিল্মের প্রধান চরিত্রে অভিনয় করার জন্য কয়েকজন স্টুডেন্টদের ইন্টারভিউ নিতে থাকে, তবে তাদের মধ্যে কেউই ভালোভাবে অ্যাক্টিং করতে পারছিল না। এর জন্য হতাশ হয়ে তারা দুজন বাইরে চলে আসে। এদিকে দেখা যায় স্টুডিও রুমে রাখা ড্রিঙ্কস বৈদ্যুতিক বোর্ডের উপরে পড়ে সেখানে শর্ট সার্কিটের জন্য ধোঁয়া উঠতে শুরু করে। কিছুক্ষণ পর ইয়াং ফিরে এসে দেখতে পায় স্টুডিওর সামনে অনেক ভিড়। এখানে সে জানতে পারে ভিতরে শর্ট সার্কেল হয়েছে আর যাও এখনো ভিতরেই রয়েছে। এটা শুনে ইয়াং কোনো কিছু না ভেবেই জাওকে বাঁচানোর জন্য ভিতরে ঢুকে পড়ে। ভিতরে এসে জাওকে দেখতে থাকে সে ঠিকঠাক আছে কিনা। জাও বলে আমার কিছুই হয়নি, এখানে শুধুমাত্র ধোঁয়ার সৃষ্টি হয়েছে। যাই হোক, পরের দিন কলেজের প্রফেসর লুনা আর জাওকে অফিসে ডাকে এবং গতরাতে স্টুডিওতে এরকম একটা ঘটনা ঘটার জন্য তাদের দুজনকে বকাবকি করতে থাকে, যার জন্য তাদের মনটা অনেক খারাপ হয়ে যায়। তাই তাদের মন ভালো করার জন্য ফ্রেন্ডরা সবাই মিলে তাদের নিয়ে রেস্টুরেন্টে যায়। সেখানে সবাই তাদেরকে চেয়ার আপ করতে থাকে। এতে জাও আর লুনার মনটা অনেক ভালো হয়ে যায়। এর পরের সিনে দেখা যায় লুনা ইয়াংকে বলছিল তারা যে শর্ট ফিল্মের জন্য মেন ক্যারেক্টার সিলেক্ট করেছিল তারা এখন এই রুলটি করবে না বলে জানিয়েছে। এখন কি করা যায় এ নিয়ে লুনা চিন্তিত হয়ে পড়ে। ইয়াং বলে বিষয়টা তুমি আমার উপর ছেড়ে দাও। এই বলে সে জাওয়ের কাছে যায়। জাও এবং তার টিম মেম্বাররা তাদেরকে ফুল সাপোর্ট করবে বলে কথা দেয়। এই বিষয়ে জাওয়ের সাথে লুনারও কথা হয়ে যায়। এরপর থেকে এই দুই গ্রুপের মেম্বাররা মিলে ফিল্ম তৈরি করার কাজে লেগে পড়ে আর প্রডিউসার হিসেবে তারা কলেজের প্রেসিডেন্টকেই রেখে দেয়। তাছাড়া এই ফিল্মে প্রধান চরিত্রে অভিনয় করেছিল জাওয়ের টিমের দুইজন মেম্বার। এদিকে ফিল্মের শট নেওয়ার জন্য নায়ক নায়িকার জায়গায় ইয়াং নিজেকে এবং জাওকে কল্পনা করতে শুরু করে। ফিল্মের কাজ সুন্দরভাবে সম্পূর্ণ হওয়ার আনন্দে তারা সবাই মিলে সেলিব্রেট করতে শুরু করে। এখানে দেখা যায় গুয়ান সবসময় জাওয়ের আশেপাশেই ঘুরছিল। এ থেকে বোঝা যায় সেও হয়তো জাওকে পছন্দ করতে শুরু করেছে। পরের দিন সন্ধ্যায় জাও এবং তার পুরো টিম প্রোডাক্ট সেল করার জন্য একটা স্থানে অনেকগুলো দোকান দেয়, অনেকটা মেলা টাইপের আর কি। কিন্তু সেখানে তেমন একটা লোক না আসায় তাদের প্রোডাক্টগুলো বিক্রি হচ্ছিল না।
যে ব্যাপারটা নিয়ে যাও অনেক বেশি চিন্তিত ছিল। যাওকে এত চিন্তিত দেখে গুয়ান বলে সে বাইরে যাচ্ছে কিছু লোকজন ডেকে আনার জন্য। এরই মধ্যে দেখা যায় ইয়াং এবং লুনা সহ তাদের পুরো টিম এখানে এসে হাজির হয় তাদেরকে সাহায্য করার জন্য। আর তাদের দেখা দেখি আশেপাশের অনেকেই এখানে আসে আর নিজেদের পছন্দ মতো জিনিসপত্র কিনতে শুরু করে। এটা দেখে যাও লুনাকে ধন্যবাদ জানায় তার পুরো টিম সহ এখানে আসার জন্য। যাই হোক, আগে তো তাদের দুজনের মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকতো, তবে এখন থেকে তারা একে অন্যের ভালো বন্ধু হয়ে যায়। এদিকে গুয়ান লোকজন নিয়ে আসার কথা বলে শুধুমাত্র একটা ছেলেকে কোনোভাবে বুঝিয়ে মেলা দেখানোর জন্য এখানে নিয়ে আসে। তবে এখানে এসে সে এরকম জাঁকজমক পরিবেশ দেখে অনেকটাই অবাক হয়ে যায়। তারপর ভিতরে এসে সে দেখতে পায় এখানে দুই গ্রুপের মেম্বাররাই কাজে সাহায্য করছিল। এদিকে একটা দোকানে ইয়াং যাওকে সাহায্য করছিল, যা দেখে সে নিজেও তাদেরকে সাহায্য করতে চলে আসে। এভাবেই ইভেন্ট শেষ করে হোস্টেলে ফেরার সময় যাওয়ার এক ফ্রেন্ড তাকে বলে তোমার আর ইয়াং এর এখন রিলেশনশিপে যাওয়া উচিত। আমি নোটিস করেছি ইয়াং সবসময় তোমাকে কতটা কেয়ার করে। কিন্তু যাওয়াতে রাজি ছিল না। আসলে বিষয়টা এমন না যে সে ইয়াংকে পছন্দ করে না, কিন্তু তবু সে ইয়াং এর সাথে রিলেশনশিপে যেতে রাজি হয় না। তাছাড়া এ বিষয়ে ইয়াংও তো তাকে এখনো কিছুই বলেনি। এসব বিষয় নিয়ে কথা বলতে বলতে তারা দুজন হোস্টেলে পৌঁছে যায়। পরদিন সকালে দেখা যায় যাওয়ার মুখে কোনো কারণে র্যাশ হয়েছিল, এজন্য আজ সে কলেজে যায় না। এদিকে কলেজে কোথাও যাওকে দেখতে না পেয়ে ইয়াং তাকে কল করে। তখন যাওয়ার ফ্রেন্ডেরা বলতে থাকে যে আজকে যাও অনেক অসুস্থ। আসলে তারা যাওয়ার ব্যাপারে ইয়াং কতটা সেন্সিটিভ সেটা দেখার জন্য এরকমটা করছিল। এদিকে দেখা যায় আসলে যাওয়ার ব্যাপারে ইয়াং অনেক বেশি সেন্সিটিভ ছিল, তাই সে তাড়াতাড়ি করে মেডিসিন কিনে পাঠিয়ে দেয়। যাওয়ার কাছেও ধীরে ধীরে ইয়াংকে আরো বেশি ভালো লাগতে শুরু করে। তারপর ইয়াং নিজের হাতে খাবার তৈরি করে যাওকে দেখতে হোস্টেলে চলে আসে। যেহেতু এটা ছিল গার্লস হোস্টেল, সেহেতু ছেলেদের এখানে আসা নিষিদ্ধ ছিল, এজন্য হোস্টেলের ম্যাম ইয়াংকে ভিতরে ঢুকতে দেয় না। তাই খাবারটা ওনার কাছে দিয়ে ইয়াং সেখান থেকে চলে যায়। এজন্য কিছুক্ষণ পর মেয়েদের পোশাক পরে একদম মেয়েদের মতো সেজে গুজে সে হোস্টেলে প্রবেশ করে। এখানে যাওতে তাকে এই অবস্থা দেখে অনেক হাসতে থাকে। যাই হোক, তখনই ইয়াং আবার দেখে যাও তো মোটেও অসুস্থ ছিল না, তার মুখে সামান্য র্যাশ হয়েছে। আর এর র্যাশের কারণে যাও ইয়াং এর সামনে আসতে চাইছিল না। ইয়াং তখন বলে এর জন্য তোমার মুখ লুকানোর কোনো প্রয়োজন নেই, তোমাকে সবসময় সুন্দর দেখায়। এটা বলে তারা একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকে। যাই হোক, এভাবেই কিছুদিন কেটে যায়। তারপর একদিন ক্রিসমাস ডে উপলক্ষে বাইরে ডিনার করার জন্য ইয়াং যাওকে ইনভাইট করে। তার ফ্রেন্ডেরা বলতে থাকে ইয়াং নিশ্চয়ই তোমাকে প্রপোজালের জন্য ডিনারে ইনভাইট করেছে। যাও তো তাদের কথায় লজ্জা পেয়ে এক সাইডে বসেছিল, আর তারা সবাই যাওয়ার এই অবস্থা দেখে হাসতে থাকে। এই সময় গুয়ান যাওকে কল করে। সেও ক্রিসমাস ডে উপলক্ষে যাওকে তার সাথে ডিনার করার জন্য ইনভাইট করে। এখন যাও তো বুঝতে পারছিল না গুয়ান কেন তাকে ইনভাইট করেছে। পরের দিন ছিল ক্রিসমাস ডে। গুয়ান রেডি হয়ে যাওয়ের আসার অপেক্ষা করছিল। একটু পর যাও এসে উপস্থিত হয়। এখানকার ডেকোরেশন দেখে যাওয়ার আর বসতে বাকি থাকে না যে সে যা সন্দেহ করেছিল ঠিক তাই হয়েছে। কিছুক্ষণ পরে গুয়ান যাওকে প্রপোজাল করতেই যাবে, তার আগে যাও তাকে থামিয়ে দিয়ে বলে সে অন্য কাউকে পছন্দ করে। এরই মধ্যে সেখানে ইয়াং এসে উপস্থিত হয়। তাদের দুজনকে একসাথে দেখে গুয়ানের আর বুঝতে বাকি থাকে না যে যাও কাকে পছন্দ করে, যার ফলে বেচারা গুয়ানের মনটাই ভেঙে যায়। যাই হোক, আজকে ইয়ান তার মনের কথাটা বলতে পারে না, তাই পরের দিন সে আবারও যাওকে নিয়ে ঘুরতে বের হয়। এখানে তারা দুজন একটি পার্কে আসে। পার্কটা খুবই সুন্দর করে সাজানো ছিল। এখানে তারা খুবই আনন্দ করে, বিভিন্ন রাইডে ওঠে, দুজন পাশাপাশি হাত ধরে ফায়ারওয়ার্ক দেখে। এই সময় তারা দুজন অনেক ক্লোজে চলে আসে। তারপর দেখা যায় ফাইনালি তারা দুজন রিলেশনশিপে চলে গিয়েছে। তাদের এই রিলেশনের ব্যাপারটা এখনো পর্যন্ত যাওয়ের বাবা কিংবা ইয়াং এর আন্টি কেউই জানতো না। তারপর দেখতে দেখতে নিউ ইয়ার চলে আসে। এখন তারা পরিবারের সবাই মিলে একসাথে নিউ ইয়ার সেলিব্রেট করে। একদিন ইয়াং আর যাওয়ের রিলেশনের ব্যাপারটা বাড়িতে জানিয়ে দেয়। দেখা যায় ইয়াং এর আন্টি এবং যাওয়ের বাবা তাদের দুজনের সম্পর্কটা মেনে নেয়। এদিকে ইয়াং আর লুনার তৈরি করা সে ফিল্মটা এখনো পর্যন্ত কলেজের সবচেয়ে বেস্ট ফিল্ম হিসেবে স্বীকৃতি পায়। এই জন্য দুই গ্রুপের মেম্বারে অনেক বেশি খুশি ছিল। একদম লাস্ট সিনে দেখা যায় বর্তমানে যাওয়ার বাবা এবং ইয়ানের আন্টি কাপল হয়ে গিয়েছে। ওনারা চাইছিলেন খুব শীঘ্রই ইয়াং আর যাওকেও এক করে দিতে। আর যাও আর ইয়াংও যেহেতু দুজন দুজনকে ভালোবাসতো, এই ব্যাপারে তাদেরও কোনো অমত ছিল না। আর এখন তারা সবাই সুন্দর একটা ফ্যামিলিতে পরিণত হয়। আর এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।